হাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা আমাদের ভিডিওসগুলো দেখছেন, ভালো লাগছে। নলেজ ভাইফ এই সুদীপ তালদা আমাদের নতুন চ্যানেল। আমরা একটা এন্ডেভার নিয়েছি এই ডিজিটাল রেভলিউশনে টু বি আ পার্ট অফ দ্যাট। Please encourage us for this endeavor and do share our videos and do be a part of our digital revolution. We want that people talk with facts and figures at random, arbitrary কোনো কথাবার্তা না হোক। যখন এই ভিডিওটা করছি তো আমরা জানেন তো জিরো পলিটিক্স নিয়ে আলোচনা করছি। তো এই সময় প্রেক্ষাপটে অনেক কিছু ঘটে গেছে। এবার সেখান থেকে আমরা কিছু শারীরিক অসুস্থতার জন্য ভিডিও করতে পারিনি। তো কয়েকটা নাটশলে বলে দিচ্ছি যে আমাদের যে লাস্ট ভিডিওটা এই গ্যাং রেপের ওপর, যেটা অভিজিৎ চৌধুরী মুখার্জি এবং তার ছেলে করেছিল, তারপর শুভেন্দু অধিকারী আসে, বিরাট মিছিল হয় বিজেপির, আমরা ছিলাম সেখানে, কভার করেছি। পরে ভিডিওটা মানে ছবি দিয়ে দেবো। এবং তারপর এখানে আমাদের খবরটা তারা দেখেছে এবং এসছে, থ্যাঙ্কস টু শুভেন্দু অধিকারী ফর দ্যাট। তারপর আমরা দেখলাম যে টিএমসির তারপর তার আগেও 42 জন ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, র্যাম্প ওয়াক হয়েছে সেখানে, এবং বেশ কিছু ভয়ভীত ক্যান্ডিডেট দেখলাম। কারণ বেশ কিছু জায়গায় দেবাংশুকে দিয়েছে তমলুকে, যেখানে শুভেন্দুর গড়, এবং কিছু কিছু জিনিস রিপিটেশন দেখলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ ব্যানার্জিকে দেখলাম দেওয়া হয়েছে, এবং আরও অনেক বেশ কিছু দুর্বল জায়গায় সিটগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে প্রসূন ব্যানার্জি, যেটা নিয়ে আবার মুখ্যমন্ত্রী ভাইয়ের সাথেই তার প্রবলেম। সে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল, তাকে ত্যায্য ভাই করে দেওয়া হলো। এরকম নাটক অনেক কিছু দেখবো। অনেক দিন ধরেই বলছিলাম যে আবার মমতা ব্যানার্জি ভোট আসছে, বোধহয় অসুস্থ হবে, এবং বলতে ভিডিও করার আগে দেখলাম সকালবেলা থেকে এই নাটক, যে তিনি নাকি বাথরুমে পড়ে গেছেন, কপাল ফেটে গেছে। এবং রাত্রে মেডিকেল বুলেটিনে দেখছি যে এসএসকেএম থেকে বলা হচ্ছে যে শি হ্যাজ বিন পুশড ফ্রম দ্য ব্যাক। নিজের বাড়িতে, নিজের জায়গায়, নিজের বাড়ির মধ্যে তিনি পুশড ফ্রম দ্য ব্যাক, এবং তার এরকম অবস্থা হয়ে গেছে। তার কে ঠেলা দিল? যেখানে অভিষেক ব্যানার্জি, লতা ব্যানার্জি, তিনি ওইখান থেকেই হসপিটাল থেকে নিয়ে এসছে, আর ওই রকম বাড়ির লোক কজন রয়েছে, সেখানে কে তাকে ধাক্কা দিল? এবং সেটা বলে কী করে বুলেটিনে? বাড়িতে যে কোনো সময় যে কোনো অসুস্থতায় বা বাথরুমে, প্রথমে শোনা গেল বাথরুমে পড়ে গেছে, তারপরে শোনা যাচ্ছে শোকেসে গিয়ে ধাক্কা মেরেছে, কেউ পড়ে গেছে, পিছন থেকে ধাক্কা মেরেছে। তো এরকম মিস্ট্রি কিসের জন্য? বাড়ির মধ্যে কি হবে? তো এটাও কি একটা সাসপেন্স যে তাকে কেউ স্যাবোটাজ করেছে নিজের বাড়ির মধ্যে? তো এরকমের নাটক অনেক কিছু আমরা অনেক দিন ধরেই বলছিলাম ইউটিউবাররা, যে আবার হয়তো অসুস্থতা হবে, এবং আগেরবার হুইল চেয়ার ছিল, এবার এখন নতুন কী হয়। যাই হোক, তার দ্রুত আরোগ্য কামনা হোক। এছাড়া নুসরত জাহান থেকে শুরু করে মিমিরা সিট পায়নি, কিন্তু অন্যরা পেয়েছে। জুন মালিয়া থেকে শুরু করে আরও এরকম অনেক, দেব থেকে শুরু করে আরও পাবে এরকম। শাইনি ঘোষ, তিনি একবার শিবলিঙ্গে কন্ডম পরিয়েছেন, তারপরে জাস্টিস গাঙ্গুলির মুখে বলেছেন যে গোমূত্র খেয়ে গার্গেল করে উনি নাকি রায় দেন। তো উনি এই একবার দুবার এইরকম কয়েকটা কথা একটুখানি আমরা ইনভাইট করছি। একটু রাস্তায় বিকাশ রঞ্জনের মতোই বলছি যে রাস্তায় বিফ খেয়েছিলেন, মাস্তায় একটু শুয়ারের মাংস খেয়ে দেখান মসজিদের সামনে, এবং সার তানসে জুদা হওয়া যে কোনো একটা কথা বলুন না কোরআনে নিয়ে, বা ওই হাদিসের যে কোনো একটা স্টেটমেন্ট করুন না, তাহলে দেখবো কি অতটা হিম্মত আপনার। আপনি তো এত বড় বড় কথা বলেন, শুধু হিন্দু ধর্ম সফট রিলিজন, সেই জন্যই আজকে আমরা ভেবেছিলাম প্রোগ্রামটা অনেক ক্যান্ডিডেটর নিয়ে করা যাবে, বা প্রত্যেকটা সেক্টরে ক্যান্ডিডেটর নিয়ে করা যাবে। যেভাবে এখান থেকে প্রায় 20-25টার ওপর সিট বিজেপি পাওয়ার মতো একটা হাওয়া উঠে গেছে, কারণ রিজনমেন্ট গ্রাউন্ড লেভেলে পাওয়া যাচ্ছে, এবং সেখানে যদি ঠিকঠাক ক্যান্ডিডেট ফিল্ডিং হয় তাহলে কিন্তু হবে, এবং বুথ ম্যানেজিং যদি ঠিকঠাক করতে পারে, এবং বুথ যদি কাউন্টিং এজেন্ট ঠিকঠাক দিতে পারে, সেখানে যদি কোনো কারচুপি না করতে দেয়, তাহলে কিন্তু বিজেপির ফল ভালো হওয়া উচিত। কিন্তু এই ধরনের আবহাওয়ার মধ্যে যে তাদের ক্যান্ডিডেট ফার্স্ট অফ অল ঠিক ফিল্ডিং করতে হবে, এবং যেটা তৃণমূলের মধ্যে যে রিজনমেন্ট হচ্ছে, যে জায়গাগুলো যেরকম নতুন, মানে দেবাংশুর জায়গায় কি ভালো ক্যান্ডিডেট দেওয়া যেত না? বা ওই রকম জায়গায় একজন তমলুকের গড়, যেখানে শুভেন্দুর গড়, সেখানে দেবাংশুকে দেওয়া হলো। তিনি আরও কিছু ফালতু কথা বলবেন, আরও কিছু মানে ক্যাবলাকান্তর মতো কিছু ফলস স্টেটমেন্টস দেবেন, কিছু ক্যালাস রিমার্কস করবেন, এবং সেটাকে হাই হ্যালো করতে হবে এই আইটি সেলের ছেলেগুলোর মতো। তো এরকম আরও এক ক্যান্ডিডেটর বলা যায় ইউসুফ পাঠানকে খায় না মাথায় দেয়, বদোদরা থেকে আনা হলো অধীর রঞ্জনের এগেনস্টে, তো এমনি গিফট করে দেওয়া হলো। তো উনি সংখ্যালঘু ভোট কাটবেন কেন? ইনি বহিরাগত নন। শত্রুঘ্ন সিনহা আসানসোলে খায় না মাথায় দেয়, দীর্ঘদিন ধরে আসেন না, তিনি বহিরাগত নন। কীর্তি আজাদ, তাকে আনা হলো খায় না মাথায় দেয়, পুরনো বিজেপি করা সেই লোককে নিয়ে আসা হলো, তিনি বহিরাগত নন, তাকে ক্যান্ডিডেটের করে দেওয়া হলো। তো এই যে আর কি কোনো ক্যান্ডিডেট ছিল না, বা অনেকে হয়তো ক্যান্ডিডেট কি দাঁড়াতে পারছে না।
তো এবং আজকে কথা যখন বলছি সিপিএমের ক্যান্ডিডেট দেখলাম 16টা সিটে দিয়েছে, বেশি যেটা সেরে রেখে দিয়েছে, 7টা না 8টা বোধহয় আইএসএফ দেবে। এবং নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে না লড়ে তাহলে ওনার কিন্তু ফেসলস হবে। এত বড় প্রপাগান্ডা করে যদি লাস্ট মুমেন্টে ব্যাক আউট করে তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। এটা বারবার আমরা বলছি, কিন্তু রাজনীতিতে কমিটমেন্টের একটা বড় ফ্যাক্টর, যেটা শুভেন্দু অধিকারী দেখিয়েছে। উনি পরতে এই যতগুলো বিজেপির উত্থানের পেছনে শুভেন্দু অধিকারী, ওনাকে যদি ফ্রি রেখে দিয়ে উনি যদি বিধানসভায় মমতা ব্যানার্জিকে ডিস্টার্ব করার জন্য থাকেন সেটাই বেটার। উনি যদি লোকসভায় না দাঁড়ান, উনি যদি পুরো সিটটায় জেতাবার জন্য বিভিন্ন জায়গায় চরকি পাক খান, সেটাও বেটার হতে পারে। কিন্তু উনি দেখিয়ে দিচ্ছেন রাজনীতিটা কি, হি নোজ হাউ টু প্লে পলিটিক্স। এটা কিন্তু ফ্যাক্ট, আইবল টু আইবল রেখে আমরা বলছি হি নোজ হাউ টু প্লে পলিটিক্স। এবং এইরকম অন্তঃশ্বাস শূন্য অভিষেক ব্যানার্জির মতো কথাবার্তা না। আজকে তিনি এত বড় বড় কথা বললেন, তিনি বললেন প্রধানমন্ত্রীকে বেঁধে রেখে দাও, দিয়ে তাকে একটা শিক্ষা দাও, প্রধানমন্ত্রীকে বেঁধে রেখে দাও। মানে ওরা হিম্মত দেখুন, একটা অন্তঃশ্বাস শূন্য ছেলে, যেখানে ইডি ভেতরে ভেতরে ঢুকে পড়ছে, শাহজাহানের সমস্ত সাগরেদদের ধরে ফেলছে, সমস্ত ভাইদের মধ্যে ঢুকছে, সেখানে কল লিস্ট ট্রেস হচ্ছে, সেখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গেছে। আজকে গিয়ে দুটো লুকোনো গাড়ির হদিশ পেয়েছে, দামি দামি গাড়ি। এখানে অমৃতা সিনহার জাজমেন্টে পরতে দুর্নীতির ছায়া পাওয়া যাচ্ছে। এই রিসেন্টলি আজকেই দিয়েছেন, যেখানে পুলিশকে ডাইরেক্ট অ্যাকিউজ করছেন যে এগুলোর কী হলো, কেন তাড়াতাড়ি মুভমেন্ট হচ্ছে না, যেখানে ইডিকে তারা নির্দেশ দিচ্ছে যে তাড়াতাড়ি রিপোর্ট আনার জন্য। সেইখানে পরতে দুর্নীতি এস্টাবলিশড, তদন্ত ছোট হয়ে আসছে, বৃত্তটা ছোট হয়ে আসছে। সেই জায়গায় যদি আজকে আমরা দেখি যে একটা নাটকের দরকার ছিল, সেই নাটকটাও এসে গেল, উপাদানটা এসে গেল যে মমতা ব্যানার্জি অসুস্থতা, পড়ে গেলেন নিজের বাড়িতে, কখনো বাথরুমে পড়ছেন, কখনো বলা হচ্ছে যে শোকেসে মাথা ঢুকে গেছে, কিন্তু কে নাকি আবার মানে হসপিটাল থেকে বলা হচ্ছে পুশ ফ্রম দ্য ব্যাক। এটা তো বিরাট মিস্টিরিয়াস। তার নিজের বাড়িতে, আমারই রাজ্যের পুলিশ মন্ত্রী, আমারই রাজ্যের মুখ্যমন্ত্রী, এতগুলো ঘেরাটোপের সিকিউরিটির মধ্যে তার বাড়িতে যখন তার আত্মীয় অভিষেক ব্যানার্জি, লতা ব্যানার্জি এবং অন্যরা রয়েছে, কাজরি ব্যানার্জি রয়েছে, তাদের সামনেই কে তাকে পেছন থেকে ধাক্কা মারলো। এবং এইটা তো বিরাট বড় একটা ব্যাপার, মিস্টিরিয়াস ব্যাপার, এবং এটার আনসারও দিতে পারছেন। এবং সেটা ডাক্তার বলছে, স্টেটমেন্ট করছে, ডাক্তাররা যে তার মুখের বাণী শুনেছে ঢোকার সময় যে কেউ আমাকে পেছন থেকে ঠেলেছিল। কে ঠেললো? তাকে ঠেলবে কে? বাথরুমে গেলে কে কাকে ঠেলবে? আর যদি বাইরে থাকে শোকেসের মধ্যে, এখানে তো বাড়ির লোকই রয়েছে, কে ঠেলবে কেন? ধাক্কাই বা লাগবে কেন? আমার প্রশ্ন এটা। সহজাতে মনে হয় না আপনার খুব মিস্টিরিয়াস ব্যাপার, খুব ফিশি ব্যাপারটা, খুব একটা কি মানে ধোঁয়াশা লাগছে না যে ঘটনাটা কি? এরকম ধোঁয়াশা কতদিন থাকবে? এরকম নাটক কতদিন আমরা দেখব? হয়তো এগুলো দেখতে হবে, ওনার দ্রুত আরোগ্য কামনা করতেই হবে, কারণ কাউর আঘাত লাগলে এটা কিছু বলতে পারি, কিন্তু আঘাতটা ন্যাচারাল হতে পারে যে আমি বাড়িতে পড়ে গেছি, আমার বাড়িতে আমার বেশি হয়েছে, সেটাকে এরকম নাটুকেপনা করার কী দরকার আছে? এবং ডাক্তারদের দিয়ে এরকম নাটুকেপনার মতো স্টেটমেন্ট নেওয়ার কী আছে? নর্মাল ওনার লেগেছে, উনি পড়ে যেতে পারেন। কত বড় বড় নেতারা বাড়িতে পড়ে গেছেন, বাথরুমে পড়েছেন, বয়স হলে অনেক কিছু হতে পারে। কেউ হয়তো উনি বলছেন ট্রেডমিলে হাঁটেন, হয়তো সেখান থেকে স্লিপ করতে পারেন। তো এই জিনিসটা হতেই পারে, কিন্তু সেই জিনিসটা যদি আজকে এই জায়গায় আসে যে এরকম বারবার আমাদের দেখতে হয় যে প্রত্যেকটা সময় এরকম নাটক আমাদের শুনবো এবং নাটক দেখব, তাতে কি একটা জায়গায় মনে হয় যে এই রাজ্যটা নাটকীকরণের জায়গায় হয়ে গেছে। কারণ আমাদের এই সায়নী ঘোষ, উনি সল্ট দেবেন, পেপার দেবেন, ওনার বক্তব্যের মধ্যে উনি বিভিন্ন রকমের বুলি দেবেন। এই রচনা ব্যানার্জি, যিনি প্রথমেই বললেন সন্দেশকারী যদি হয়ে থাকে, এবং সেইখানে যদি সব কিছু ইফসেন বাড়ছেন উনি জানেন না, এবং উনি বলছেন যে তো কিছু নায়িকা পাইনি, যেমন সায়ন্তিকা পদত্যাগ করেছেন। বহু জায়গাকার আমরা যারা দেখি যে রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব, রাজনৈতিক যারা জেলা পরিষদের কর্মী যারা এত ভালোভাবে ওখানে খাটে তাদের দেয়া হয় না, এবং এই নুসরাত মিমিদের মতো জিনিসগুলোকে এক্সপেরিমেন্ট হয়, যারা 3% 4% লোকসভায় গিয়ে কী বলবো অ্যাটেন্ডেন্স দেয়, যারা কোনো প্রশ্ন করে না, যারা কোনো অ্যাটেন্ডেন্স রাখে না, যারা শুধুমাত্র একবার করে টাকা নিয়ে, কারণ এক একটা ক্যান্ডিডেটের ওপর, এক একটা লোকসভার এমপির উপর প্রায় 9 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট খরচ করে এবং দেশের খরচ হয়, এবং সেই পার্কস এবং এই টাকাগুলো নিয়ে এরা বেরিয়ে যায়, এদের খাতে এমপি টাকা কী খাতে খরচা হয়, অর্ধেকগুলো খরচা বোধহয় করতে পারে না। তো এ ধরনের লোককে লোকসভাতে পাঠিয়ে কী লাভ? প্রথম কথা, যারা নিজের এলাকার নিজের কনস্টিটিউয়েন্সির কথা বলতে পারে না। নিজের কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে আবার দাঁড় করানো হলো কী জন্য? যে দেখানো হলো যে চুরি করাটাই মেন জায়গা, এবং সেই চুরির জায়গাতেই বোধহয় উনি এন্ডোর্স করছেন, এবং ফোর্সফুলি দেখাচ্ছেন যে চোর হলে তুমি যদি দেশদ্রোহীও হও তাহলে তোমাকে ওখান থেকে দাঁড় করানো হবে। তো এই যে জিনিসগুলো আমরা দেখছি যে এখান থেকে ওখান থেকে কি আর তৃণমূলের কোনো লোক ছিল না?
মমতা ব্যানার্জির কাছে আমাদের প্রশ্ন চোখে চোখ রেখে কেন আপনারা এরকমভাবে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করছেন যেখানে এত কর্মী আপনারা বলেন এত লোক রয়েছে সেখানে ভাউস করার জন্য? তো এই প্রশ্নগুলো তো থাকছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বহিরাগত আপনারা ভারতবর্ষের সব লোককে বলেন, প্রধানমন্ত্রীকে বলেন যখন এই স্টেটে আসে, হোম মিনিস্টারকে বলেন যখন এই স্টেটে আসে, কিন্তু আপনারাই বাইরে থেকে ফিল্ডিং করে এমন কিছু ব্রাত্য লোককে নিয়ে আসেন। ইউসুফ পাঠান জিতলেই বা কোথায় যাবে, পড়ে থাকবে ভাদুদারা, নেয় খেলবে না ভেটারেনদের সঙ্গে খেলবে জিনিসপত্র। এরা তো বিজেপির মতো ক্যান্ডিডেট ফিল্ডিং করে না যে তোমার এগেনস্টে টাকা লাগিয়েছি তোমাকে ফুল টাইম রাজনীতি করতে হবে। এটা দরকার। ইফ ইউ আর আ পলিটিশিয়ান ইউ হ্যাভ টু বি এ পলিটিশিয়ান থ্রু আউট ইউর টাইম 24/7. Politics is a job where you have to devote your time. You need to put your time there. Otherwise, you can't do politics. You can be in any other field, but you cannot be a part and parcel of the politics. তো এই জিনিসটা বোঝা দরকার, কারণ সিরিয়াস পলিটিশিয়ান হতে হবে, সিরিয়াস জায়গা হতে হবে। এরকম ফালতু ইয়ার্কি মারার জন্য কোনো জোকস অ্যাপার্ট এই যেন কোনো পলিটিক্স না হতে পারে। এটা যেটা বেঙ্গলে চলছে যে যদি পলিটিক্স করতে হয়, যদি তোমাকে সিরিয়াস অ্যাফেয়ার হতে হবে, তো এই যে জায়গাটা আমাদের মেনলি তৃণমূলের সিট থাকে সাউথ 24 পরগনা থেকে হুগলি ওই জায়গা অবধি। তারপর এটা উত্তরবঙ্গ পুরোপুরি বিজেপির জায়গায় ছিল 18টা সিট, এবং সেখানে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। পিকের ভবিষ্যৎ যদি সোজা হয় তাহলে হয়তো আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে জিনিসপত্র অলরেডি স্টার্ট হয়ে গেছে, কাউন্টিং এজেন্ট ম্যানেজ করা বা এই নাটকপনা করা, এগুলো ভোটে কী প্রভাব ফেলবে বাঙালিদের অবশ্যই এমনিও বিশ্বাস নেই। এবং এর মধ্যে সিএ পাস হয়ে গেল, এবং সিএ যে পাস হয়েছে, আগেই দেশের আইন পাস হয়েছিল, আজ নোটিফিকেশন রুলস বেরোলো, সেটা নিয়েও পরতে ভয় ভীতি, এনআরসি ভীতি, যেগুলো কোনো দিন লাগে না। সিএ একটা সিটিজেনশিপ দেয়ার আইন, এবং সেইখানে সিটিজেনশিপ কোনো দিন কোনোভাবে কারা হয় না, সেটা বারবার পরতে রয়েছে। এটা পুরোপুরি কেন্দ্রের হাতে, এবং অনলাইন পোর্টাল করে দেওয়া হয়েছে যে সমস্ত দেশের লোকেরা ইউজ করতে পারবে। সেখানে কেরল এবং কিছু বামপন্থী এবং কিছু এইরকম মমতা ব্যানার্জি কেজরিওয়ালের লোক মতো মিসহ্যান্ডলিং করছে, বলছে আমরা এখানে হতে দেবো না, তোমাদের হাতেই নেই এই জিনিসটা। তোমাদের সে আজকে অমিত শাহ সেটা বলেছেন, এবং হরিশ সালভের মতো বিদগ্ধ লয়ার বলছেন সেই ব্যাপারটা। দীর্ঘদিনের একটা আমাদের বক্তব্য রয়েছে সিএর ওপর, নেহেরু লিয়াকত চুক্তি, এবং এই সিএতে যে রয়েছে নেহেরু লিয়াকত চুক্তি 1950 সালের 8ই এপ্রিল হয়েছিল। তারপর থেকে পরতে 10টা গভর্নমেন্ট এটাকে এন্ডোর্স করেছে, মৌরাজি দেশাই থেকে শুরু করে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, প্রত্যেকে বলেছে যে আমাদের দেশটার যে এই জিনিসটা হচ্ছে রিলিজিয়াস পারসিকিউশনের জন্য, যেখানে হিউজ হিন্দু, শিখস এবং জৈন বুদ্ধিস্টদের ম্যাসাকার হয়েছিল ও আমাদের দেশে থেকে অন্য দেশের থেকে আসার সময়, এবং তাদের শরণার্থী হয়ে রয়েছে, তাদের কোনো স্টেটাস নেই, তাদের ওখানে হিউজভাবে কনভার্ট করা হচ্ছে, প্রেশার দিয়ে এদের ধর্মান্তরণ করা হয়েছে। আমরা যদি এদের না দেখি তাহলে কারা দেখবে? এখানে একটা সময় ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেই সময়ে 2014 ডিসেম্বর অবধি দেওয়া হয়েছে যে এই পিরিয়ডটার মধ্যে করা হবে, বিভিন্ন ছত্রতে যারা এসে তাদের ফেলা হবে। তো এই জায়গাটা আজকে আপনারা রাখলাম, একটা ডিটেল সিএ ভিডিও আমরা করব পুরোপুরি সিএকে নিয়ে, এবং সিএতে যে জিনিসটা রয়েছে, যেখানে এটা সংসদে পাশ করা আইন, সেখানে এটাকে কী করে আটকানো যায়। এবং একমাত্র আমাদের দেশের বিধায়কদের এবং চিফ মিনিস্টার দেখি একটা সিএকে নিয়ে ডিসক্রিমিনেশন জিনিস দেখাচ্ছে। এখানে কি আমরা রোহিঙ্গা মুসলিম থেকে শুরু করে, তাহলে তো ভারতবর্ষে বলতে পারে যে আমাদের অনেক ইউরোপিয়ান কান্ট্রি যেরকম বর্ডার খুলে দিয়েছিল, আজকে তারা পস্তাচ্ছে, যেরকম ফ্রান্স, যেরকম বেলজিয়াম, যেরকম ইটালি, যেরকম জার্মানির একটা অংশ, যেখানে হিউজ র্যাডিক্যালাইজেশন হয়েছে। ব্রিটেন আজকে এই জন্যই তারা হরিশ সালভেকে রিক্রুট করেছে, এবং এই অ্যাসাইলামস ওরা রেখে দিয়েছিল এখানে, কিন্তু সেখানে আজকে এই র্যাডিক্যালাইজেশনের জন্য এই রোহিঙ্গা মুসলিমদের কী বলবো অ্যাকুমুলেট করার জন্য বা অ্যাকোমোডেট করার জন্য আজকে যে প্রবলেমটা তারা ফেলছে, সেটা কি তাহলে আমরা বলতে পারি ওরা কেউ বলছে চন্দ্রচূড়ের ছেলে যে লয়ার তিনি বলছেন তাহলে জিউস নয় কেন? তো জিউস যে মাইনরিটি, যে অ্যামাউন্ট অফ যারা রিলিজিয়াস পারসিকিউশন আমাদের ইন্ডিয়ান অরিজিনের হয়নি, তাহলে আমরা কে কেন দেবো? আমরা এই যারা স্বাধীনতার উত্তর যেরকম 47-এ পাকিস্তান বর্ন হওয়ার পর, পয়দা হওয়ার পর থেকে যে অ্যাট্রসিটিস হয়েছে, যে হিউজ 7.5 লক্ষ থেকে শুরু করে 8 লক্ষ লোক এবং 15 লক্ষ প্রায় হিন্দু মুসলিম মিলিয়ে যারা মারা গেছে, সেইখানকার হিন্দুদের এবং বুদ্ধিদের এবং পার্সি জৈনদের আমাদের কথা বলা হয়েছে, কারণ তারাই মাইনরিটিস, তারা রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে। এটা একটাই কন্ডিশন আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে, কারণ বাংলাদেশ ক্রিয়েট হওয়ার পর থেকে হিউজ অ্যামাউন্ট অফ লোক এখানে এসছে, যাদের কোনো একটা রাতের মধ্যে তাদের ট্রানজিশনে চলে আসতে হয়েছে। এবং এই যে সিএটাকে মিসইন্টারপ্রেট করানো হচ্ছে, যে আজকে এই ধরনের লোক যারা এইরকম উই পে দ্য প্রাইস, যারা দেশের জন্য মৃত্যুবরণ করেছে একদিনের পার্টিশনের জন্য, ব্রিটিশের এই ভুল পলিসি এবং ইচ্ছে করে র্যাডিক্যাল পলিসির জন্য, আজকে তাদের একটা আকারে জায়গা হয়েছে। তাহলে
তাহলে বলছে কেউ চেচেনকে নিয়ে নেবো, তাহলে কি ব্ল্যাক পিপলদের মতো নিয়ে নেবো? তাহলে কি আমরা সমস্ত ভারতবর্ষের সমস্ত লোককে মার্সিপিডিয়ায় জন্য কি সেইগুলোকে নিতে পারি? সেইগুলোকে কখনো আমরা নিতে পারি না। তাহলে তো আমাদের দেশে এমনি 140-50 কোটির দেশ, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। বিইং আ ডেভেলপিং কান্ট্রি আমরা কি এই জায়গায় টাকা খরচা করতে পারবো যদি সমস্ত লোককে নেওয়া হয়? মুসলিমরা তো ওই জায়গায় সংখ্যা গুরু, তাহলে আমরা সংখ্যা লঘুদের নেব বলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে। বাংলাদেশে সেরা সবাই সংখ্যা লঘু, তারা নেব, সংখ্যা গুরুদের নেব কেন? তাহলে তা একটা কান্ট্রি করা হয়েছিল শুধু মুসলিমদের জন্য। তাহলে পাকিস্তান যদি সে করে, তাহলে এখানকার মুসলিমরা সেখানে চলে যাক, যাতে যদি মনে হয় যে ওখানে গেলে ভালো থাকবে। সেটা করবে না, তোমরা এখানে দেখবে এবার ওপেন বর্ডার্স করে দিচ্ছে, যেখান থেকে মুসলিমরা আসবে। তো সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যে, এবং ক্যাচেম তো সেই জায়গাটা বলতে বাধ্য হলাম আমরা। সিএটাকে নিয়ে আসা, সেখানে সেই একই এনআরসি ডিটেনশন ক্যাম্প যেটা মমতা ব্যানার্জি বলে বেড়াচ্ছেন, এনআরসি কোর্ট অর্ডারে আসামে হয়েছিল। আজকে যে মুসলিমদের কথা বলছি, এখানে নর্মাল প্রসেসে মুসলিমরা, কারণ আদনান সামি এসে এখানে পায়নি সিটিজেনশিপ, তারা নর্মাল প্রসেসে পাবে অ্যাপার্ট ফ্রম সিএ। যারা সিএতে পাবে, যারা এতদিন ধরে শরণার্থী হয়ে রয়েছে, ডেট ভাগ করে দিয়েছে, সেই সময়টা তারা অ্যাপ্লাই করবে। সেন্ট্রাল পোর্টাল যে কোনো লোক অ্যাপ্লাই করলে পাবে, ইজি হয়ে পাবে, যাতে তারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকে এবং একটা তারা সিকিউরিটি পায়, যেটা মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত সম্প্রদায় রয়েছে এখানে। কিন্তু হ্যাঁ, আমাদের একটা লয়ের ফ্যালাসি কি, উই ক্যানট ওয়াইপ দ্য টিয়ার্স অফ অল, বাট উই ক্যান ওয়াইপ the tears of someone, some people, সেই যারা রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, সেই কিছু লোককে আজকে দেশের পলিসি, এটা প্রায়োরিটি কোনো দেশের পক্ষে, সেটাকে জবরদস্তি করে দেয় যেন বর্ডার স্কুলের সমস্ত রোহিঙ্গাকে ঢোকাও, চেচেন্সকে ঢোকাও, যাদের পৃথিবীর সব জায়গাকার লোকে। তাহলে তো আফ্রিকা থেকে, সোমালিয়া থেকে যারা খেতে পাচ্ছে না, রাখতে পারছে না, তারা আমরা নিয়ে আমাদের দেশে ডেভেলপমেন্টে টাকা খরচা করতে পারি। সবকে ইন্ডিয়ায় অ্যাকোমোডেট করতে হবে, এটা কোনো যায়? আর মুসলিম সমস্ত প্রশ্নে মুসলিম 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 কেন? তাদের তো একটা দেশ করা হয়েছিল, তাদের যদি এতই ভালো লাগে, এতই যদি খারাপ লাগে, ইন্ডিয়ার পলিসি চলে যাক না সেই দেশে, চলে যাক না। এখানে যারা রয়েছে তাদের যথেষ্ট সুখী রয়েছে, 18 কোটি রয়েছে, এখানে বাড়ছে। অন্য জায়গায় বাংলাদেশে 10%ও পড়ে নেই, 23% ছিল, এখন 10 বছর আগে 10% ছিল, এখন 1-2% হবে। পাকিস্তানে 1-2% হিন্দু পড়ে রয়েছে, শরণার্থী ছেড়েই দিন, ওখানে রোজ ফোর্স কনভার্সন হচ্ছে। তাই জন্য সেই সমস্ত দেশ থেকে প্রোটেকশন করার জন্য এই ধরনের লোকগুলোকে যাদের মেরে দেওয়া হচ্ছে, যাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সেই জন্য আজকে সিএ আইনটা এনেছে। এখানে কী অসুবিধে করা হয়েছে? আমাদের কান্ট্রি যদি এখানে এই যারা দীর্ঘদিনের প্রবলেম চলে আসছে, তাদের একটা ফাস্ট প্রসেস দিয়েছে তোমাদের হওয়ার জন্য, তোমাদের সিকিউরিটি পাওয়ার জন্য। এখানেও মুসলিমদের জন্য হিউ অ্যান্ড ক্রাই করতে হবে তো কোনো ব্যাপার নেই। যারা নর্মাল প্রসেসে আসবে, পাচ্ছে না, তারা পাসপোর্টে অ্যাপ্লাই করবে, তাদের যদি শিডিউল থাকে তারা আসবে। আদনান সামি পেয়েছে, এরকম অনেক লোক পাবে যারা কিছু। কিন্তু তারা যদি দু জায়গায় ডিফারেন্স করতে হবে, একটা হলো অনুপ্রবেশকারী মানে ইনফিল্ট্রেটার্স, আর অ্যাকচুয়ালি শরণার্থী যারা রেফিউজিস। সেইখানে দেখতে হবে যাতে ইনফিল্ট্রেটার্স না ঢোকে। ইনফিল্ট্রেটার্সকে বর্ডার থেকে আটকাতেই হবে। যে প্রবলেম আজকে ইউরোপে হচ্ছে, সেই প্রবলেম যেন আমাদের ইন্ডিয়াতে আর না হয়। এটা কিন্তু একটা স্টার্ক রিয়ালিটি, কারণ পুরো ইউরোপ জ্বলছে এই র্যাডিক্যাল ইসলামের জন্য। আজকে এদের যদি আবার জায়গা দেওয়া হয়, তাহলে এবার এই সমস্ত আইন বদলে, যেটা অলরেডি আমরা পিআইয়ের ফাইল রয়েছে, বলছি যে এদের অ্যাকাউন্ট জায়গা, ফরেন ফান্ডিং কোত্থেকে আসছে, খালিস্তানিদের ফান্ডিং কোত্থেকে আসছে, এগুলো আমাদের দেখা দরকার। তো আজকে এই পয়েন্টসগুলো আমরা স্টেট করলাম, আপনারা দেখুন। আরও ডিটেলস ভিডিও আমরা সিএ এর ওপর আনবো। আজকে সবাই যারা ভিডিওটা দেখছেন, প্লিজ এটাকে সার্কুলেট করুন, আমাদের ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন। নলেজ ভাইস বাই সুদীপ্ত হালদার আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের একটা সাবস্ক্রিপশনে আমাদের অনেক দূর পথ চলতে হেল্প করবে। বারবার বলছি, যারা দেখছেন অনেকেই সাবস্ক্রাইব করছেন না, দেখে চলে যাচ্ছেন। আমি দেখেছি আমাদের 17% অন জাস্ট সাবস্ক্রাইব করছেন। প্লিজ বেল বাটনটা টিপুন যাতে সমস্ত নোটিফিকেশন পান। আজকের মতো এইটুকুনি রাখলাম। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।